আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো নবম অধ্যায়ের প্রবাহ চিত্র নিয়ে। অর্থাৎ আমরা এই অধ্যায়টি কিভাবে সাজিয়েছি। তো দেখো, যেহেতু আমাদের অধ্যায়ের শিরোনাম অ্যাসিড ক্ষার সমতা, অ্যাসিড এবং ক্ষারক সমতা, তো এখানে কিন্তু অ্যাসিড এবং ক্ষার রিলেটেড অনেক ছোট ছোট বিষয় আলোচনা করা হয়েছে। আমি ফার্স্টে আসো তোমাদেরকে জাস্ট ম্যাসিভ পয়েন্টগুলো আগে একটু বুঝাই, দেন প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা কথা বলবো। আমরা অ্যাসিডের একটা সেগমেন্ট রেখেছি যেখানে আমরা শুধুমাত্র অ্যাসিড নিয়ে কথা বলবো। আচ্ছা, আমাদের অ্যাসিড এবং ক্ষারক মিলে আর একটা সেগমেন্ট যার নাম হচ্ছে লবণ। সো আমরা লবণ নিয়েও তোমাদের সামনে কথা বলবো, আমরা ক্ষার নিয়ে কথা বলবো, আমরা পানি নিয়ে কথা বলবো, আমরা প্রশমন বিক্রিয়া নিয়ে কথা বলবো, আমরা পিএইচ নিয়ে কথা বলবো। সো এরকম মোটামুটিভাবে 6টা ছোট ছোট জিনিস, ছোট বড় জিনিস মিলেই আমাদের এই চ্যাপ্টারের ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র সাজানো হয়েছে। এবারে চলো আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা কথা বলি, মানে আমরা এখন একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। ওকে, ফার্স্টে আসো অ্যাসিড। দেখো, অ্যাসিড থেকে কি কি বিষয় আলোচনা করা যেতে পারে। অ্যাসিডের বৈশিষ্ট্য নিয়ে কথা বলা হয়েছে চ্যাপ্টারের মধ্যে। অ্যাসিডের বৈশিষ্ট্য কি, যেরকম জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে, অ্যাসিড টক স্বাদ বিশিষ্ট হয়, অ্যাসিড ক্ষয়কারী পদার্থ হয়, অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। ঠিক আছে, সো এই যে কথাগুলো আছে, নীল লিটমাসকে লাল করে, ক্ষয়কারী পদার্থ, সো এইগুলো নিয়ে আমরা এখানে অ্যাসিডের বৈশিষ্ট্য নিয়ে আমরা এই অধ্যায়ে কথা বলেছি। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে অ্যাসিডের প্রকারভেদ। অ্যাসিড 4 প্রকার মোটামুটিভাবে। একটা হচ্ছে লঘু অ্যাসিড, একটা হচ্ছে গাঢ় অ্যাসিড, একটা হচ্ছে তীব্র অ্যাসিড, একটা হচ্ছে মৃদু অ্যাসিড। লঘু অ্যাসিড এবং গাঢ় অ্যাসিড মূলত পানির উপস্থিতির উপর ভিত্তি করে। পানির পরিমাণ বেশি থাকলে লঘু, পানির পরিমাণ কম থাকলে গাঢ়। আর তীব্র অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে যারা 100% আয়নিত হয়, আর মৃদু অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয়। এইভাবে আমরা অ্যাসিডের ক্লাসিফিকেশন তৈরি করতে পারি। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা অ্যাসিডের যে বিক্রিয়া আছে, মানে অ্যাসিড সংক্রান্ত যে বিক্রিয়াগুলো আছে, বা অথবা অ্যাসিড কার কার সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, এই রিলেটেড যে টপিকগুলো আছে। তো দেখো, অ্যাসিডের বিক্রিয়াসমূহ এর মধ্যে আমরা কথা বলতে পারি। অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে, লাইক সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের সাথে অ্যাসিড বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। অ্যাসিড কি করতে পারে, কার্বনেট লবণের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। অ্যাসিড ক্ষারকের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। অ্যাসিড বাইকার্বনেট লবণের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। সো ডিফারেন্ট টাইপের যে এলিমেন্ট রয়েছে, সক্রিয় ধাতু হতে পারে, কার্বনেট লবণ হতে পারে, বাইকার্বনেট লবণ হতে পারে, ক্ষার হতে পারে, ক্ষারক হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এদের সবার সাথে অ্যাসিড বিক্রিয়া অংশগ্রহণ করে এবং সেই বিক্রিয়াগুলো আমরা আমাদের মূল বেসিক চ্যাপ্টারের মধ্যে উপস্থাপন করেছি। আচ্ছা, এই গেল আমাদের অ্যাসিড নিয়ে কথাবার্তা। এবারে আসো, আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে লবণ। আমরা এখন লবণ নিয়ে কথাবার্তা বলবো। দেখো, লবণ কিভাবে তৈরি হয় বলো তো? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায়। আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে পরস্পরের সাথে কি করে, লবণ এবং পানি তৈরি করে। তার মানে আমি অ্যাসিড এবং ক্ষার মিশালে সেখান থেকে আমি লবণ পাবো। লবণ পাওয়ার সোর্সই হচ্ছে অ্যাসিড এবং ক্ষার, অথবা ক্ষারের পরিবর্তে এখানে চাইলে ক্ষারকও আসতে পারে। ক্ষারকও কিন্তু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে। আচ্ছা, এখন লবণ 3 রকমের লবণ। একটা হচ্ছে অম্লীয় লবণ, একটা হচ্ছে ক্ষারীয় লবণ, একটা হচ্ছে নিরপেক্ষ লবণ। অম্লীয় লবণ কোনটা? যেটা তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারের সমন্বয়ে যেটা তৈরি হয়, সেটাকে আমরা অম্লীয় লবণ বলবো। ক্ষারীয় লবণ কোনটা? তীব্র ক্ষার এবং মৃদু অ্যাসিডের সমন্বয়ে তৈরি হয়, যেটা সেটা হচ্ছে ক্ষারীয় লবণ। আর নিরপেক্ষ হচ্ছে দুইটাই তীব্র অথবা দুইটাই মৃদু, এরকম যদি হয় তখন সেটাকে আমরা নিরপেক্ষ প্রকৃতির লবণ বলবো। সো অ্যাসিড এবং ক্ষারকে মিলিয়ে আমরা পাচ্ছিলাম লবণ। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা ক্ষার নিয়ে আলোচনা। ক্ষার, দেখো তাহলে ক্ষার নিয়ে আলোচনার মধ্যে ফার্স্টে আসবে ক্ষারের বৈশিষ্ট্য। ক্ষার কি করতে পারে বলতো? ক্ষার জলীয় দ্রবণে OH আয়ন প্রদান করতে পারে। ক্ষার লাল লিটমাসকে নীল করতে পারে। সো জলীয় দ্রবণে OH আয়ন প্রদান করতে পারে, লাল লিটমাসকে ক্ষার নীল করতে পারে। গেল এটা। আচ্ছা, ক্ষারের প্রকারভেদের মধ্যে কি আসতে পারে? দেখো, ক্ষারের প্রকারভেদের মধ্যে আসতে পারে একটা হচ্ছে লঘু ক্ষার, একটা হচ্ছে গাঢ় ক্ষার। তো লঘু এবং গাঢ় কিসের উপস্থিতির ভিত্তিতে হয়? পানির উপস্থিতির ভিত্তিতে হয়। যদি এখানে পানির পরিমাণটা বেশি থাকে তখন সেটাকে বলবো আমরা লঘু ক্ষার, আর যদি এখানে পানির পরিমাণটা কম থাকে সেটাকে বলবো আমরা গাঢ় ক্ষার। আচ্ছা, এবারে আসো ক্ষারের বিক্রিয়া। তো ক্ষারের বিক্রিয়ার সাহায্যে, বিশেষ করে ক্ষারের বিক্রিয়া থেকে আমরা আমাদের এই
সিলেবাসের মধ্যে যেই বিক্রিয়াগুলো আছে এখান থেকে মূলত আমরা এই যে ধাতব আয়ন আছে সেই ধাতব আয়নগুলো আমরা শনাক্ত করতে ক্ষারকে কাজে লাগাই এবং ক্ষারগুলো সেখানে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তুমি চাইলে সেই বিক্রিয়া থেকে অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্ত করতে পারবা, ফেরাস আয়ন শনাক্ত করতে পারবা, ফেরিক আয়ন শনাক্ত করতে পারবা, কিউপ্রিক আয়ন শনাক্ত করতে পারবা, জিঙ্ক আয়ন শনাক্ত করতে পারবা। সো মানে ক্ষারের বিক্রিয়া বলতে বোঝানো হয় যে লঘু ক্ষারের সাহায্য নিয়ে আমরা এই সকল ধাতব আয়ন শনাক্ত করতে পারবো। সো ক্ষার পোর্শনের মধ্যে এই পয়েন্টগুলো নিয়েই মূলত কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা এরপরের যে অংশ আছে পানি নিয়ে খুব মানে বড় একটা আলোচনা আমাদের বইয়ের মধ্যে আছে, আমাদের টপিকগুলোর মধ্যে পানি নিয়ে খুব মানে বড় একটা আলোচনা আমরা এখানে করব। আচ্ছা, তো আসলে এখন আমরা একটু পানি নিয়ে কথা বলি। দেখো, পানির কি হতে পারে বলতো? ক্ষরতা হতে পারে। ক্ষরতা বলতে কি, বিভিন্ন ধাতব আয়ন পানিতে দ্রবীভূত থাকলে আমরা সেই পানিকে ক্ষর পানি বলি। এবং এই যে পানির যেই বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে বলা হয় ক্ষরতা। ক্ষরতা দুই প্রকার, স্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা কোনটা? পানিতে যদি ক্লোরাইড অথবা সালফেট এইসব আয়ন থাকে তখন সেটাকে বলি আমরা স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা কোনটা? পানিতে যদি আমাদের বাইকার্বনেট আয়ন দ্রবীভূত থাকে তখন সেই পানিকে বলি আমরা অস্থায়ী ক্ষরতা। সো এইভাবে আর কি বিভিন্ন লবণ, ক্লোরাইড লবণ, সালফেট লবণ, এই লবণের উপস্থিতির উপর ভিত্তি করে স্থায়ী অস্থায়ী ক্ষরতা নির্ণয় করা যায়। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা পরীক্ষা। পানির বিভিন্ন মানে পানিটা কি আসলে বিশুদ্ধ নাকি বিশুদ্ধ না এটা নির্ণয় করার জন্য আমরা বিভিন্ন টেস্ট করতে পারি পানির। সেই পরীক্ষাগুলো কি কি? সেই পরীক্ষাগুলোর মধ্যে থাকতে পারে ধরো বিওডি টেস্ট, সিওডি টেস্ট, পিএইচ নির্ণয়, তাপমাত্রা, বর্ণ এবং গন্ধ। সো আমরা জানি যে পানির কোনো বর্ণ নাই, পানির কোনো গন্ধ নাই। সো যদি কোনো বর্ণ চলে আসে পানির মধ্যে, বুঝতে হবে যে ওই পানির মধ্যে কিছু একটা মিশ্রিত অবস্থায় আছে, ঠিক আছে। তারপর পানির পিএইচ এর মান নিউট্রাল থাকে, 7 এর কাছাকাছি থাকে বা 7 হয়। তো 7 থেকে খুব বেশি বেড়ে গেলে বা 7 থেকে খুব বেশি কমে গেলে বুঝতে হবে যে না, ওই পানিতে কোনো একটা কিছু মিশ্রিত অবস্থায় আছে। এরকম তাপমাত্রা, বিওডি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এগুলোর সাহায্যেও পানির যেই বিশুদ্ধতা, সেই বিশুদ্ধতার মানদণ্ড চেক করা যায়। আচ্ছা, ওকে। এবারে আসো, এটা পরীক্ষা হবে না, মূলত এটা হবে বিশুদ্ধকরণ। পানি বিশুদ্ধকরণ করার জন্য আমরা কিছু কাজ করতে পারি। নাম্বার 1 দেখো, ক্লোরিনেশন। মানে ধরো কোনো একটা পানি তোমার কোনোভাবে মনে হলো যে না, এই পানিটা আসলে খাঁটি না, এটার মধ্যে ঝামেলা আছে, ভেজাল আছে, তখন আমরা কি করতে পারি? ক্লোরিনেশন করতে পারি। আমরা পানিকে ফুটাতে পারি। আমরা পানিতে বিভিন্ন ফিটকেরি বা এই টাইপের উপাদান যেগুলো আছে সেগুলো দিয়ে পানিকে মানে পরিষ্কার করা যায়, বিভিন্ন উপাদান মিশিয়ে। আর একটা হচ্ছে ছাঁকন বলতে জাস্ট যদি কোনো পানির সাথে ধরো বড় পাতা, মানে যেগুলো জাস্ট পানির সাথে মিশে যায় না, বাট পানির মধ্যে আছে বড় পাতা বা শুকনো কাঠ, এইসব জিনিস যদি পানিতে থাকে আমরা তখন কী করি? ছাঁকন প্রসেসের মাধ্যমে সেই পানিকে বিশুদ্ধকরণ করে ফেলতে পারি। সো এইটা মূলত বিশুদ্ধকরণের যে বিভিন্ন ধাপ, সেই ধাপসমূহ এখানে আমাদের চ্যাপ্টারের মধ্যে আলোচনা করা হবে। আচ্ছা, আমরা যাচ্ছি এর পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, প্রশমন বিক্রিয়ার গুরুত্ব। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা প্রশমন বিক্রিয়াকে কাজে লাগাই। কি কি কাজে বলো তো? খাদ্য পরিপাকে কাজে লাগাই, আমরা দাঁতের যত্নে, আমাদের টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি, এখানে কিন্তু কি হয়? প্রশমন বিক্রিয়া হয়। এরপরে বলতেছে কৃষিক্ষেত্রে মাটির পিএইচ এর মান বেড়ে গেলে আমরা সেখানে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট এইসব ব্যবহার করি। মাটির পিএইচ এর মান কমে গেলে আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি, ইত্যাদি ইত্যাদি। আর একটা বলতেছে বাড়ির ছাদে, অর্থাৎ বর্ষাকালে যে বাড়ির আঙিনা বা বাড়ির ছাদে কি হয়? শ্যাওলা জমে, এখানেও কিন্তু প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়। সো এরকম প্রত্যেকটা সেগমেন্ট ইন ডিটেলসে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে কথা বলা হয়েছে। সর্বশেষ আসি পিএইচ নিয়ে। দেখো পিএইচ এর কিন্তু মানে অনেক 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 ইনফরমেশন আমরা এখানে তোমাদেরকে দিচ্ছি। 1 নম্বরে হচ্ছে পিএইচ এর একটা স্কেল রয়েছে। তো এই স্কেলটা কীভাবে কাজ করে? 0 থেকে 6 পর্যন্ত এই রেঞ্জকে বলি আমরা অম্লীয়, 7 হচ্ছে নিরপেক্ষ, আর 8 থেকে 14 হচ্ছে ক্ষারীয়। তাহলে ফার্স্ট অফ অল আমরা পিএইচ এর স্কেল নিয়ে কথা বলবো এবং স্কেলটা এভাবেই কাজ করবে। গেল। এরপরে কি বলছে দেখো, পরিমাপক পদ্ধতি। পিএইচটা কীভাবে পরিমাপ করা যায়? ইউনিভার্সাল ইন্ডিকেটরের সাহায্যে পিএইচ মাপা যায়, পিএইচ পেপার থেকেও পিএইচ মাপা যায়, পিএইচ মিটার থেকেও পিএইচ মাপা যায়। সো এই যে উপাদানগুলো রয়েছে, মানে কোন ওয়েতে আমি পিএইচ মেজারমেন্ট করতে পারবো। নাম্বার 1 বলতেছে ইউনিভার্সাল নির্দেশক, নাম্বার 2 বলতেছে পিএইচ পেপার, নাম্বার 3 বলতেছে পিএইচ মিটার। সো এই সকল, এটা হচ্ছে তোমার ওয়ে, যে ওয়ের মাধ্যমে তুমি পিএইচ, কোনো দ্রবণের পিএইচ এর মান কত সেটা পরিমাপ করতে পারবা।
আচ্ছা, গেল এটা। এরপরে যাচ্ছি আমরা পিএইচ এর সূত্র বলি, মানে আমরা কিন্তু পিএইচ এর মান বের করার জন্য কিছু গাণিতিক সমস্যার সমাধান করব এই অধ্যায়ের মধ্যে। তো সেখানে আমরা পিএইচ এর সূত্র ইউজ করব। দেখো, 1 নম্বর সূত্র হচ্ছে পিএইচ ইজ ইকুয়ালস টু মাইনাস লগ এইচ প্লাস, আর একটা হচ্ছে কি পিওএইচ সমান সমান মাইনাস লগ ওএইচ মাইনাস, আর একটা সূত্র হচ্ছে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়ালস টু 14। সো এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো থেকে আমরা পিএইচ এর মান সহজেই মেজারমেন্ট করতে পারবো বা সহজে জানতে পারবো পিএইচ এর মান কত, কোনো দ্রবণের পিএইচ কত হতে পারে ইত্যাদি ইত্যাদি, আমরা এখান থেকে সে সম্পর্কে ডিসিশন নিতে পারবো। আচ্ছা, দেন আমাদেরকে বলতেছে যে বিভিন্ন অঙ্গের পিএইচ, এগুলো আমাদের এমসিকিউতে আসে। যেরকম আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ, যেরকম পাকস্থদের পিএইচ এর মান 1, মানুষের ত্বকের পিএইচ এর মান থাকে 4.8 থেকে 5.5 এর মধ্যে, মূত্রের পিএইচ এর মান থাকে 6, রক্তের পিএইচ এর মান থাকে 7.43 থেকে 7.45, আর অগ্নাশয়ের পিএইচ এর মান হচ্ছে 8.1। সো এই যে এগুলো তো আমাদের এমসিকিউতে বিভিন্ন কাজে লাগতে পারে, তখন আমরা এই জন্য এমসিকিউর এই চার্টটা তোমাদেরকে এখানে ফ্লো চার্টের মধ্যে দিয়ে দিলাম, যাতে করে এখান থেকে যদি কোনো এমসিকিউ আসে সেগুলো তুমি সহজেই দেখে অ্যান্সারটা জেনে নিতে পারো এমসিকিউগুলোর। ওকে, সো তাহলে দেখো আমাদের ফুল যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে কিন্তু আমরা অনেক অনেক ছোট ছোট ইনফরমেশন দিয়ে সম্পূর্ণ চ্যাপ্টারটা সাজিয়েছি। তো আমি আশা করবো চ্যাপ্টারের ভিতরের পয়েন্টগুলো তোমরা আমাদের ভিডিওগুলো দেখার মাধ্যমে টু দ্য পয়েন্ট, একদম বেসিকটা তোমরা তোমাদের বেসিক পয়েন্টটুকু তোমরা ক্লিয়ার করতে পারবা। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের প্রবাহচিত্র, আমি এখানে শেষ করতেছি। ভিতরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তোমাদের প্রতি। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।